আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের কবিস্তরের আরো একটি সলভিং ক্লাসে, অনুশীলনী সলভিং ক্লাসে। তো আজকে আমরা ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার এই চ্যাপ্টারটুকু আমাদের কবিস্তরের যে অনুশীলনী সলভিং অনুশীলনী আছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। চলো কথা না বাড়ায় আমরা কি করি, ক্লাসের মধ্যে ঢুকে যাই। ঠিক আছে, চ্যাপ্টারটা খুবই ছোট, একটু মনোযোগ সহকারে দেখো ভাই কি কি দেখাচ্ছে। ওকে, আচ্ছা। তো এখানে অনুধাবন আমরা দেখবো না, আমরা একেবারে জ্ঞানমূলক থেকে শুরু করবো। মেডিকেল স্ট্যান্ডার্ড যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সলভ করবো। ওকে, তো প্রথমে প্রশ্ন আছে 5 নম্বর প্রশ্ন। চলো আমরা একটু দেখি এখানে 5 নম্বর প্রশ্নে কি বলা আছে। বলা আছে সোডিয়াম কার্বনেটের একটি প্রমাণ দ্রবণ। আচ্ছা, তো প্রমাণ দ্রবণ তৈরি হয় আমরা জানি কি বলতো, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের মাধ্যমে, তাই না? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণগুলো আমরা কিভাবে বুঝি, যেগুলোর মধ্যে কার্বন মানে সি এই লেটারটা থাকবে সেটাকে আমরা বলে থাকি প্রমাণ দ্রবণ বা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে থাকি। তাহলে আমরা বুঝতে পারছি এখানে কি একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আছে। ঠিক আছে, শুধুমাত্র এই সেল যেটা একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সেটার মধ্যে সি থাকে, তাই না? তাহলে আমরা বুঝতে পারতেছি একটা সোডিয়াম কার্বনেট একটা কি বলতো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ একটি প্রমাণ দ্রবণ প্রস্তুতির জন্য নিচের কোনটি লাগবে না, লাগবে না প্রশ্ন করছে। ঠিক আছে, এই প্রশ্নের সাথে নিচের প্রশ্নটাও একটু মিল আছে, আমরা একটু দেখিনি। দেখে কি বলা আছে, মোটামুটি 0.1 মোলার ঘনমাত্রার H2SO4 সালফিউরিক অ্যাসিড দ্রবণ প্রস্তুতির জন্য কোনটির প্রয়োজন পড়বে না। তো এই দুটো জিনিস প্রশ্ন পড়া মানে অ্যান্সার করার জন্য আমরা কি করব, হাজারিনাক স্যারের বইয়ের মধ্যে চলেছি। দেখো ওইখানে কিন্তু অ্যান্সার দেওয়া আছে, একটু আমরা বুঝি। দেখো তোমাদের এখানে একটা বড় করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখছি। ঠিক আছে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা একটু দেখি কি বলা আছে। দেখো মেজারিং সিলিন্ডার, ঠিক আছে, মেজারিং সিলিন্ডারে আমরা কি করতে পারি, নির্দিষ্ট আয়তনের গাঢ় অ্যাসিড এবং কি পানি পরিমাপ করতে পারি। তাহলে এই দুইটা জিনিস আমরা মনে রাখবো। মেজারিং সিলিন্ডারে আমরা কি পরিমাপ করতে পারি, গাঢ় সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, গাঢ় অ্যাসিড বলতে সালফিউরিক অ্যাসিডের কথাই বলা আছে। ঠিক আছে, সবল অ্যাসিড এবং পানি, এই দুইটা জিনিস আমরা কি পরিমাপ করতে পারি। আর যদি বলা হয় মেজারিং ফ্লাক্স, আচ্ছা মেজারিং সিলিন্ডার মেজারিং ফ্লাক্স এক জিনিস না, দুইটা আলাদা জিনিস। ঠিক আছে, মেজারিং ফ্লাক্স আমরা ব্যবহার করে থাকি প্রমাণ দ্রবণ তৈরি করার জন্য। ঠিক আছে, এটি কিভাবে মনে রাখবা, দেখো ফ্লাক্সের আগে প আছে, ঠিক আছে, তারপর প্রমাণ দ্রবণের আছে কি মানে প আছে। তাইলে এটা মনে রাখবা, মেজারিং ফ্লাক্স দিয়ে আমরা প্রমাণ দ্রবণ, ঠিক আছে, মাপতে পারি। আর মেজারিং সিলিন্ডার দিয়ে আমরা গাঢ় অ্যাসিড এবং পানি এই দুটো জিনিস আমরা মাপতে পারবো। তাহলে এই দুটো জিনিস আগে প্রথমে আমরা বুঝি। ঠিক আছে, এখন আমরা প্রশ্নের মধ্যে চলে যাই। আচ্ছা, আর নিচে কয়েকটা জিনিস দেওয়া আছে, এটা একটু দেখে দেখো। এই যে বুলেট, বুলেটটা আমরা ইউজ করি টাইট্রেশনের ক্ষেত্রে। টাইট্রেশনের ক্ষেত্রে মনে আছে, টাইট্রেশনের ক্ষেত্রে আমরা কি করি, একটা জিনিস মানে একটা আমরা বুলেট আর কি, ঠিক আছে, কি করি, একটা স্ট্যান্ডের মধ্যে স্ট্যান্ড বাই রেখে দিই। ঠিক আছে, স্ট্যান্ড বাই রেখে দিই। এখানে থাকে আমাদের জানা ঘনমাত্রার দ্রবণ। এখান থেকে কি বলতো, জানা ঘনমাত্রার দ্রবণ। ঠিক আছে, তাহলে বুলেটে থাকে আমাদের জানা ঘনমাত্রার দ্রবণ। আর নিচে আমরা কি করি, কনিক্যাল ফ্লাক্স রাখি, তাই না? কনিক্যাল ফ্লাক্সের মধ্যে থাকে অজানা ঘনমাত্রার দ্রবণ। ঠিক আছে, অজানা ঘনমাত্রার দ্রবণ। তাহলে আমি যদি বলি টাইট্রেশনের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আমরা ইউজ করতেছি, একটা হচ্ছে যে কি বলতো, এই যে বুলেট যেটার মধ্যে কি বলতো জানা ঘনমাত্রার দ্রবণ থাকতেছে। আরেকটা আমরা কি কনিক্যাল ফ্লাক্স, এই যে নিচে আমরা কি রাখি অজানা ঘনমাত্রার দ্রবণ, এই কনিক্যাল ফ্লাক্স। এই কনিক্যাল ফ্লাক্সে আমরা যখন কি করি বলতো, একটা দ্রবণ থেকে আরেকটা দ্রবণে কোন একটা জিনিস ট্রান্সফার করি, তখন সেটা আমরা পিপেট ধারা করে থাকি, মুখ দিয়ে টান দিই, এরপর ধরে রাখি, আরেক জায়গায় আমরা ট্রান্সফার করি। তাহলে পিপেটটা কিসে করে বলতো, পিপেটটা আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় কোন একটা দ্রব্য স্থানান্তরের ক্ষেত্রে আমরা পিপেটটা ইউজ করে থাকি। তাহলে এখান থেকে কতগুলো আমরা প্রশ্ন পাচ্ছি। দেখো মেজারিং সিলিন্ডারে আমরা মাপতে পারি কি বলতো, গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং পানি। আর মেজারিং ফ্লাক্সে আমরা প্রমাণ দ্রবণ, ঠিক আছে, নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ মাপতে পারি। ঠিক আছে, তাহলে প্রমাণ দ্রবণ মেজারিং ফ্লাক্স ফফ। আচ্ছা, আর বুলেট পিপেট আর কি বলতো কনিক্যাল ফ্লাক্স, এটা আমরা ইউজ করে থাকি টাইট্রেশনের ক্ষেত্রে। ঠিক আছে, টাইট্রেশনের মধ্যে জানা ঘনমাত্রার দ্রবণ থাকে বুলেটে। ঠিক আছে, বুলেটে থাকে জানা ঘনমাত্রার দ্রবণ, অজানা ঘনমাত্রার দ্রবণ থাকে টনিক্যাল ফ্লাক্সে, কনিক্যাল ফ্লাক্সে। ঠিক আছে, আর যে কোনো কিছু, ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের জন্য আমরা পিপেটটা ইউজ করে থাকি। তো এই চারটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা দেখি, চলো এটা যখন দেখে ফেলছি, এখন আমরা প্রশ্নের মধ্যে যাই, কি বলা আছে। আচ্ছা, প্রশ্ন এখানে, ঠিক আছে, দেখো এখন দেখতে পাচ্ছি প্রমাণ দ্রবণ। ঠিক আছে, তাহলে বলো তো ভাইয়া, প্রমাণ দ্রবণ আমরা মেজার করার জন্য মানে কি কণিকা আয়তনিক যে ফ্লাক্স আছে বা কনিক্যাল ফ্লাক্স, কনিক্যাল ফ্লাক্স বলতেছি, মেজারিং ফ্লাক্স, ঠিক আছে, বা আয়তনিক ফ্লাক্স। তাহলে আয়তনিক ফ্লাক্সটা আমরা কিসে ইউজ করবো, তো প্রমাণ দ্রবণ আমরা মাপার জন্য আয়তনিক ফ্লাক্সটা আমরা ব্যবহার করে থাকি। কিন্তু কোনটা করতে পারবো না, তো মাপন সিলিন্ডার
মাপন সিলিন্ডার দিয়ে আমরা দুইটা জিনিস আমরা মেজার করতে পারি। একটা কি বলতো, সালফিউরিক অ্যাসিড এবং পানি। একটু আগে লিখে দিচ্ছি সালফিউরিক অ্যাসিড এবং পানি। তাহলে এইটা শুধুমাত্র আমরা কি করতে পারি বলতো, সালফিউরিক অ্যাসিড এবং পানি মেজার করতে ক্ষেত্রে আমরা মাপন সিলিন্ডার ইউজ করে থাকি। আচ্ছা, আর বাকি যেগুলো আছে ব্যালেন্স, মনে করো তুমি কি করতেছো, এই যে প্রমাণ দ্রবণটাকে ওজন করতে চাচ্ছ, ভর নিতে চাচ্ছ, তাহলে তোমার ব্যালেন্সের দরকার আছে, ঠিক আছে, একটা নিক্তির দরকার আছে। ফানেল কি করে বলতো, ওই যে একটা সরু জায়গার মধ্যে এটা কি করে বলতো, মানে সরু জায়গাতে এটাকে আমরা স্থানান্তর করার জন্য ফানেলটা ইউজ করে থাকি। ঠিক আছে, তাহলে কোনটা ইউজ করবো না, মাপন সিলিন্ডার ইউজ করবো না। মাপন সিলিন্ডার ইউজ করে থাকি দুইটা জিনিসের ক্ষেত্রে, একটা সালফিউরিক অ্যাসিড এবং পানির আয়তন মাপার জন্য মাপন সিলিন্ডার আমরা ইউজ করে থাকি। ঠিক আছে। আচ্ছা, এখন বলা আছে যে সালফিউরিক অ্যাসিড, তাহলে সালফিউরিক অ্যাসিড জন্য অবশ্যই আমরা কোনটা ইউজ করে থাকি, ওই যে মাপন সিলিন্ডার। ঠিক আছে, তাহলে কোনটা করবো না বলতো, আয়তনিক ফ্লাক্স করবো না। আয়তনিক ফ্লাক্সটা আমরা কিসে করে থাকি বলতো, প্রমাণ দ্রবণ। ঠিক আছে, আয়তনিক ফ্লাক্সটা আমরা প্রমাণ দ্রবণ মেজার করার ক্ষেত্রে আমরা নির্ণয় করে থাকি, মানে ব্যবহার করে থাকি। ঠিক আছে। আর দেখো এখানে সালফিউরিক অ্যাসিডের জন্য ফানেলও দরকার আছে, ব্যালেন্সও দরকার আছে, তোমার ভর মাপার জন্য, এগুলো সবই লাগবে। ঠিক আছে, কোনটা লাগবে না বলতো, আয়তনিক ফ্লাক্স, আর আমাদের প্রমাণ দ্রবণে কোনটা লাগবে, মাপন সিলিন্ডার। ঠিক আছে। এরপরের প্রশ্ন আমরা একটু দেখি কি বলা আছে। এগুলো লাগবে না, অনুধাবন আমরা স্কিপ করবো, একদম চলে আসি আমরা। দেখো 12 নম্বর প্রশ্ন বলা আছে, নিম্নের কোন রাসায়নিক দ্রব্য জন্ডিস বা লিভার সিরোসিসের জন্য দায়ী। আচ্ছা, জন্ডিস বা লিভার সিরোসিস এটা কি হয় বলতো, আমাদের যে লিভার থাকে, ঠিক আছে, লিভারের মধ্যে কি হয়, এফেক্ট করে থাকে, তখন এর কারণে কি হয় বলতো, অনেক পরিমাণ বিলিরুবিন প্রোডাক্ট তৈরি হয়, তৈরি হবে। এই জন্য আমাদের এই বিলিরুবিনটা যখন শরীরের মধ্যে ছড়া যাবে তখন কি জন্ডিস হয়ে যায়। মনে রাখবা, হ্যালোজেন যুক্ত যৌগ, ঠিক আছে, হ্যালোজেন যুক্ত যৌগ কি আছে বলতো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের কারণে কি হয়ে থাকে, জন্ডিস বা লিভার সিরোসিস হয়ে থাকে। এছাড়াও কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখে ফেলি কি কি হয়ে থাকে, বুঝছো, কি সমস্যা হয়ে থাকে, কোন কোন দ্রব্যের কারণে। ঠিক আছে, রাসায়নিক দ্রব্যের কারণে। আমরা একটু বই থেকে তোমাকে দেখাই। এই দেখো, এই চার্ট, এই পেজটা খুব একটু ইম্পর্টেন্ট, এটা দেখাচ্ছি। আচ্ছা, এই যে এই পেজটা আমরা একটু ভালো করে দেখবো, কিসের কারণে কোন কোন রোগগুলো হয়ে থাকে। মনে রাখবা, কোন একটা দ্রব্যের মধ্যে যদি পটাশিয়াম থাকে, ঠিক আছে, পটাশিয়াম থাকলে সেটা কি হবে, ডায়রিয়ার জন্য দায়ী হবে। ঠিক আছে, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ডায়রিয়া করবে, পটাশিয়াম ড্রাইক্রোমেট এটা হচ্ছে কি করবে বলতো, ডায়রিয়া করবে। ফেরোসায়ানাইড কি করবে বলতো, ডায়রিয়া বা বমির জন্য দায়ী হবে। শুধুমাত্র আয়োডাইড যেটা আছে, পটাশিয়াম আয়োডাইড, এটা কি করবে না বলতো, এটা ডায়রিয়া করবে না। ঠিক আছে, কিন্তু এটা রক্ত শূন্যতা করে থাকে, এটা একটু আমরা মনে রাখবো। এরপরে যেটা ইম্পর্টেন্ট দেখো, ক্লোরোফর্ম। ঠিক আছে, ক্লোরোফর্ম এটা হচ্ছে যে কিসের জন্য দায়ী বলতো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করে থাকে। আচ্ছা, দেখো ক্লোরোর আগে কি আছে, ক আছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আগে কি আছে, ক আছে, তাহলে এটা একটু মনে রাখবা। ক্লোরোফর্মের কারণে কি হয়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের এফেক্ট হয়ে থাকে। ঠিক আছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হার্মফুল হবে। ঠিক আছে, এরপর দেখো ফরমালিন। আচ্ছা, ফরমালিন কিভাবে তৈরি হয় বলতো, 40% ফরমালডিহাইড, আমরা কি বলে থাকি বলতো, 40% ফরমালডিহাইডকে আমরা বলে থাকি ফরমালিন। আচ্ছা, ফরমালডিহাইড কি আছে বলতো, একটা ডি আছে না, ফরমালডিহাইডের মধ্যে কি আছে, ডি আছে। তুমি মনে রাখবে এর মধ্যে সমস্যা হবে কিডনি, ঠিক আছে, কিডনির মধ্যে ড আছে, তাহলে কিডনি এফেক্ট করবে কে বলতো, ফরমালডিহাইড, এর কারণে ক্যান্সারও হইতে পারে। ঠিক আছে, তো আমরা এই কয়েকটা জিনিস একটু ভালো করে দেখব। ঠিক আছে, আচ্ছা চলো এগুলো একটু আমরা একটু ভালো করে দেখবো কি আছে, যেগুলো দেখানো আছে এগুলো দেখি। এখন আমরা আবার প্রশ্নের মধ্যে চলে যাই, চলো। তাহলে ওই যে 12 নম্বর বলছি, জন্ডিস বা লিভার সিরোসিস করে থাকবে হ্যালোজেন যুক্ত যৌগের কারণে। কিডনি এফেক্ট হবে কি বলতো, কিসের কারণে আমাদের। আচ্ছা, এখন চলে আসি আমরা 15 নম্বর প্রশ্নে। 15 নম্বর প্রশ্নে বলা আছে, সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত নমুনা গ্রহণযোগ্য পরিমাণ কোনটি। আচ্ছা, তো আমরা যখন ভর ভিত্তিক বিশ্লেষণ করে থাকি বা আয়তন ভিত্তিক বিশ্লেষণ করে থাকি, তার মধ্যে আমরা 3টা ক্লাসিফিকেশন করছিলাম। ঠিক আছে, কি ক্লাসিফিকেশন একটু দেখি তো। একটা ছিল ম্যাক্রো পদ্ধতি, আর ছিল সেমি মাইক্রো পদ্ধতি, আর ছিল মাইক্রো পদ্ধতি। তো প্রত্যেকটার ভর এবং আয়তন কতটুকু পর্যন্ত আমরা মেজার করতে পারবো সেটা একটু আমরা জেনে নিই। ঠিক আছে, এটা একটু আমরা কি জেনে নেওয়ার চেষ্টা করি। এখন একটু দেখি, দেখো যখন ম্যাক্রো থাকবে, ম্যাক্রো মানে কি একটু বড় হবে, অন্যগুলো থেকে বড় হবে, সেটাকে আমরা ম্যাক্রো বলে থাকি। ম্যাক্রোর ক্ষেত্রে আমরা যখন ভর চিন্তা করি তখন কথা হবে 500 থেকে 2000 মিলিগ্রাম। ইউনিটটা দেখো কি লিখছি, মিলিগ্রাম লিখছি। ঠিক আছে, আচ্ছা তুমি কি করবা,
ম্যাক্রো, তারপর সেমি মাইক্রো, তারপর মাইক্রো। যত নিচে যাবা তত কি হবে, একটা একটা করে শূন্য কমাতে থাকবা। তো এখানে 500 থেকে 2000 ছিল, যখন সেমি মাইক্রো হবে তখন কি হবে বলতো, 500 থেকে একটা শূন্য কমাই দাও, তখন হবে 50 থেকে 200 মিলিগ্রাম। ঠিক আছে, যখন মাইক্রো হবে তখন কত হবে বলতো, এখান থেকে আবার কি একটা শূন্য কমাই দিবা, তাহলে 5 থেকে 20 মিলিগ্রাম। ঠিক আছে, প্রত্যেকটা থেকে আমরা কি করছি, শূন্য একটা একটা করে কমাই দিচ্ছি। আচ্ছা, যখন আমরা আয়তন ভিত্তিক বিশ্লেষণ করব তখন ম্যাক্রো হবে কত বলতো, 20 থেকে 30 মিলিলিটার। ঠিক আছে, 20 থেকে 30 মিলিলিটার। যখন সেমি মাইক্রো হবে 2 থেকে 4 মিলিলিটার। আর যখন মাইক্রো হবে তখন হবে 0.2 থেকে 1 মিলিলিটার। ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো এখানে বলা আছে সেমি মাইক্রো পদ্ধতিতে আমরা কি করব, গ্রহণযোগ্য পরিমাণ কত হবে। তাহলে আমরা কি ভর ভিত্তিক যখন করবো তখন এটা কত হবে, 50 থেকে আমাদের 200 মিলিগ্রাম। 50 থেকে 200 মিলিগ্রাম। তো 50 থেকে যখন 200 মিলিগ্রামের কথা চিন্তা করব, ঠিক আছে, তখন দেখো এটা তিনটাই কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, 60 হবে, 160 হবে, আবার কি 200 মিলিগ্রাম, এটাই হবে। কোনটা হবে না বলতো, 250 হবে না। প্রশ্নটা যদি মানে এটা প্রশ্ন যদি এরকম সুন্দর করে লিখতো, সেমি মাইক্রো পদ্ধতিতে গ্রহণযোগ্য পরিমাণ নয় কোনটি, ঠিক আছে, তখন আমরা কত লাগাতাম, 250। কিন্তু বইয়ের মধ্যে এই প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে সেমি মাইক্রো পদ্ধতিতে নমুনার গ্রহণযোগ্য পরিমাণ কত, 60। ঠিক আছে, যেহেতু 50 থেকে 200 বলছে, তাহলে প্রথম দিকে যেটা আছে সেটা একটু আমরা চিন্তা করে দিব। ঠিক আছে, এটা প্রশ্নটা ভুল, কি করবো বলতো, ভুল জিনিস আমাদের কিছু কিছু সময় কি করতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, তো এটা এরকম একটা জিনিস, এটা যদি আসে প্রশ্নের অ্যান্সার কি দিবা বলতো, 60 মিলিগ্রাম, কারণ এটা একদম অনুশীলনী থেকে আসছে, বুঝতেই পারতেছো। আচ্ছা, এরপর আমরা চলে আসি 17 নম্বর। দেখো এখানে বলা আছে ল্যাবরেটরির নিরাপত্তা। ঠিক আছে, ল্যাবরেটরির নিরাপত্তা সামগ্রী কোনটি। দেখো এই যে লাইফ জ্যাকেট বলো, রেইনকোট বলো, গ্যাস সিলিন্ডার, এগুলো কি করে থাকে, তোমাকে সুরক্ষা দিবে। ঠিক আছে, ল্যাবরেটরি নিরাপত্তা সামগ্রী কোনটা আছে বলতো, ফিউম হুড। ঠিক আছে, ফিউম হুড হচ্ছে ল্যাবরেটরি নিরাপত্তা সামগ্রী। এই ফিউম হুডের কাজটা কি বলতো, এটা গাঢ় দ্রবণকে লঘু করে থাকে। এটা কি করে বলতো, গাঢ় দ্রবণকে লঘু করে থাকে। ঠিক আছে, ফিউম হুডের কাজ হচ্ছে গাঢ় দ্রবণকে লঘু করা। এখন চলে আসি আমরা, দেখো আয়তনিক ফ্লাক্স ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে। ওই যে আমি লিখে দিচ্ছি আয়তনিক ফ্লাক্সের যে ফ আছে, তাহলে এটা কি প্রমাণ দ্রবণ তৈরিতে আমরা কি করব, আয়তনিক ফ্লাক্স ইউজ করব। ঠিক আছে, প্রমাণ দ্রবণে ফ আছে। ঠিক আছে, তাহলে আসল অ্যান্সার হবে কি বলতো, এক। এখন আমরা চলে আসি, দেখো 19-20 এগুলা দেখবো না, ফিগার কখনো মেডিকেলে আসে না, অনুধাবন কখনো আসবে না। ওকে, তাহলে আমরা চলে আসি 21 নম্বর। দেখো বলা আছে বুলেটের সাহায্যে সর্বনিম্ন কত আয়তন মাপা যায়। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যখন বুলেট বলবে মনে রাখবা, সবচেয়ে কম আয়তন মাপা যায় একমাত্র কার মাধ্যমে বলতো, বুলেটের মাধ্যমে। কতটুকু আমরা মাপতে পারি, 0.1 মিলিলিটার, যেটা আয়তন মাপতেছি। অথবা অন্য একটা একক কি আছে বলতো মিলিলিটারের, আমরা বলবো 0.1 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, একমাত্র সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট আমরা আয়তন মাপতে পারি কিসের মাধ্যমে বলতো, বুলেটের মাধ্যমে। কতটুকু মাপতে পারি, 0.1 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, মেজারিং ফ্লাক্স বলো, ওটা হচ্ছে আমরা 1 মিলিলিটার পর্যন্ত মাপতে পারি। আর 0.1 পর্যন্ত আমরা মাপতে পারি কিসের মাধ্যমে, বুলেটের মাধ্যমে। এটা আমি একটু ভালো করে মনে রাখবো। চলো, বলা আছে টাইট্রেশন করতে নিম্নের কোনটি ব্যবহৃত হয়। টাইট্রেশন করতে চাচ্ছি, তাই না। এখন বলো টাইট্রেশনের জন্য তোমাকে আমি বলে দিচ্ছি, আগেই বলছিলাম উপরে কি থাকে বলতো, বুলেট থাকে, একটা স্ট্যান্ড বাই হিসেবে থাকে, নিচে কি থাকে, কনিক্যাল ফ্লাস্ক থাকে। তাহলে এই দুইটা জিনিস আছে কিনা আমরা প্রথমে খুঁজে বের করে দেখো। এই যে কনিক্যাল ফ্লাস্ক আমরা পেয়ে গেছি, তাই না। কনিক্যাল ফ্লাস্কের মধ্যে কি থাকে বলতো, অজানা ঘনমাত্রার দ্রবণ। ঠিক আছে, অজানা ঘনমাত্রার দ্রবণ, তাই না। এই কনিক্যাল ফ্লাস্ক থেকে অজানা ঘনমাত্রার দ্রবণ। আর উপরে যে যে আমাদের বুলেটটা থাকে সেটার মধ্যে থাকে জানা ঘনমাত্রার দ্রবণ। সহজ, তাই না? আচ্ছা, চলো আমরা পরবর্তী প্রশ্নের মধ্যে চলে আসি। দেখো বলা আছে মাইক্রো বিশ্লেষণী। মাইক্রো বিশ্লেষণী কোনটা ছিল, একদম ক্ষুদ্র যেটা ছিল সেটা ছিল মাইক্রো বিশ্লেষণী, তাই না, একদম ক্ষুদ্র। 5 থেকে 20 মিলিগ্রাম যেটা ছিল সেটা ছিল মাইক্রো। এই পদ্ধতিতে ব্যবহৃত হয় না কোনটি আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো হাজারি নার্সারের বইয়ের মধ্যে একটু আমরা চলে যাই, চলো একটু জন্য একটু নার্সারের মধ্যে দেখো সেপি মাইক্রো পদ্ধতির ব্যবহার। আচ্ছা, সিমেট্রির ব্যবহার মধ্যে ছিল যেটা আমরা কি লিকুইড ক্রোমাটোগ্রাফিতে ইউজ করে থাকি, বর্ণালী মিলিতে ইউজ করে থাকি। বুঝতে পারছি না, সেটা
কোথায় আছে? আচ্ছা, যাই হোক, বই দিয়ে ছিল, আমি খুঁজে পাচ্ছি না। সময় আমি দেখতেছি, এখানে ছিল ব্যবহার গুলা। ব্যবহার। হম, এটা পেলাম না। আচ্ছা, না থাকলে বই থেকে বের করে নিয়ে আমি তোকে দেখা দিচ্ছি কোনটা থাকবে না। আচ্ছা, এই যে পাইছি, দেখো, মাইক্রো পদ্ধতির যন্ত্রপাতি কি বলা আছে। মাইক্রো পদ্ধতির যন্ত্রপাতিতে আমরা কোথায় ইউজ করি? ক্রোমাটোগ্রাফিতে ইউজ করি, স্পেকট্রোমেট্রিতে ইউজ করি, থার্মো অ্যানালাইসিস, পারমাণবিক শোষণ প্রণালী, এক্স-রে ব্যতিচার যন্ত্রে আমরা কি করে থাকি? মাইক্রো যন্ত্রপাতিগুলা ইউজ করে থাকি। তো এগুলোর মধ্যে কোনটা কোনটা ইউজ করি এগুলো একটু দেখবা। যেমন হচ্ছে ক্রোমাটোগ্রাফিতে আমরা কি করে থাকি বলতো? এইচপিএলসি লিকুইডের ক্ষেত্রে। তারপর হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফিতে আমরা ইউজ করে থাকি। তারপর স্পেকট্রোস্কোপিতে আইআর, আল্ট্রাভায়োলেট রে, এনএমআর, ঠিক আছে, মাস স্পেকট্রোস্কোপ, তারপর আমি ডিফিউশনাল স্ক্যানিং, ক্যালোরিমিটার, এগুলোতে আমরা ইউজ করে থাকি। তার নামগুলো একটু ভালো করে দেখবা। এগুলো হচ্ছে ম্যাক্রো পদ্ধতির যন্ত্রপাতি। এখন কোনটা না দেখো, এখানে তুমি যে ওইখানে বসে এনএমআরও ছিল, ঠিক আছে, কি ছিল বলতো এখানে? এখানে ছিল এনএমআর, ছিল ক্যাপিলারি টিউব, আর হচ্ছে যে ড্রপিং টিউব। এটা হচ্ছে যে কবির স্যারের বইয়ের মধ্যে বলা আছে, ঠিক আছে। তাহলে কোনটা নিয়ে বলতো? পিএলসি নাই, ঠিক আছে। মাইক্রো বিশ্লেষণী পদ্ধতিতে ব্যবহৃত হয় না আমাদের কোনটা? পিএলসি। ওকে। আচ্ছা, দেখো এখানে বলা আছে রাসায়নিক পদার্থকে আমরা বিজ্ঞানসম্মতভাবে শুষ্ক করব। তুমি একটা পদার্থকে যখন শুষ্ক করতে চাও তাহলে কি করতে হবে? এর ভেতর থেকে পানিটাকে তোমার অ্যাবজর্ব করে নিয়ে আসতে হবে। মানে দুইটা পদ্ধতিতে পেতে পারি, ঠিক আছে। একটা তুমি যদি পরিবেশ থেকে পানিটাকে অ্যাবজর্ব করে নিয়ে আসো, সেটাকে আমরা বলে থাকি ডেসিকেটরের মাধ্যমে করি। সেটা আমরা কিসের মাধ্যমে করি? ডেসিকেটরের মাধ্যমে করি। আর যদি মনে করো যে বিক্রিয়কটা থাকবে, বিক্রিয়ক থেকে তুমি পানিটা অ্যাবজর্ব করে নিয়ে আসছো, যে জিনিসটার মাধ্যমে অ্যাবজর্ব করে নিয়ে আসছো সেটাকে আমরা কি বলে থাকি? নিরোধক বলে থাকি। নিরোধকের উদাহরণ কি বলতো? গাঢ় সালফিউরিক অ্যাসিড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এগুলো ছিল আমাদের নিরোধকের উদাহরণ, ঠিক আছে। তো এখান থেকে আমরা বুঝতেই পারছি, আমি একটু শুষ্ককরণ করবো মানে পানিটাকে নিয়ে আসবো, তাহলে এটা কি? ডেসিকেটর। ডেসিকেটর আমরা একটা থেকে পরিবেশ থেকে পানিটাকে অ্যাবজর্ব করে নিয়ে আসি। ওকে। আচ্ছা, ডেসিকেটরের মাধ্যমে। এরপর চলে আসি আমরা একটা মেথের মধ্যে। 250 ml, ঠিক আছে, আমরা কি দেওয়া আছে? ভি এর মান দেওয়া আছে 0.1 মোলার, মানে কি এস এর মান দেওয়া আছে ঘনমাত্রা, তাই না? আচ্ছা, দ্রবণ তৈরি করতে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট লাগবে, মানে ডব্লিউ এর মানটা তোমার বের করতে বলছে। এখন ডব্লিউ বের করে আমরা সূত্র জানি, ডব্লিউ ইজ ইকুয়াল টু এস এম ভি বাই 1000, ঠিক আছে। এটা 1000 দিব যখন, এটা কি হবে বলতো? মিলিলিটার এককে দিবা, ঠিক আছে। আয়তনটা কি? মিলিলিটার এককে নিতে হবে। তোমরা বসাই দিই, এস এর মান কত আছে? 0.1। আচ্ছা, তারপর দেখো এখানে আমাদের এম এর মান দেওয়া আছে, সোডিয়াম কার্বনেটের এম এর মান আছে 106। তারপর হচ্ছে যে আমাদের কি বলতো? ভি এর মান দেওয়া আছে 250, ঠিক আছে। নিচে হবে 1000, তারপর 250 কে কাটলে 4 দিয়ে হবে 4 2, এটা হচ্ছে 53। 53 কে আবার 2 দিয়ে কাটলে এটা হবে 26 দশমিক, ঠিক আছে, 26.5 হবে। আবার এটা 1.1 দিয়ে গুণ করলে এটা 2.65 হবে, এটা 2.65 গ্রাম। তাহলে অ্যান্সার কত হবে? 2.65 গ্রাম, ঠিক আছে। আচ্ছা, এরপর মধ্যে আমরা চলে আসি ল্যাবরেটরি নিরাপত্তায়, ঠিক আছে। ব্যবহৃত হয় না কোনটি? ঠিক আছে, ল্যাবরেটরি নিরাপত্তায় ব্যবহৃত হবে না, এখন আমাদের বের করতে হবে। আমি আগে দেখছিলাম ফিউম হুড, ঠিক আছে, এটা ল্যাবরেটরি নিরাপত্তায় ইউজ করা হয়। অগ্নি নিরাপত্তা, আগুন জ্বলে গেছে তোমার ল্যাবে, তখন কি হবে? এটা আমরা ইউজ করবো, ঠিক আছে। ফার্স্ট এড কিট, কোনো অ্যাক্সিডেন্ট ঘটে গেলে তখন আমরা কি ফার্স্ট এড কিট ইউজ করবো। সেন্ট্রিফিউজ ইউজ করবো না। সেন্ট্রিফিউজের কাজ কি? তুমি একটা মনে করো রক্ত রক্ত নিলা, এই রক্তটা কি করলা? টেস্ট টিউবের মধ্যে রেখে এটা সেন্ট্রিফিউজ যন্ত্রের মধ্যে তুমি এটাকে বসালা। বসালে এটা কি হবে? খুব দ্রুত গতিতে ঘুরবে। ঘোরার কারণে এটার মধ্যে কি হবে? প্লাজমা এবং রক্ত কণিকাগুলো সেপারেট হয়ে যাবে। মানে এই যে ঘুরে ঘুরে ঘুরবে, ঠিক আছে, ঘোরার কারণে কি বলতো? আমাদের মিশ্রণের দ্রাবক এবং দ্রবের পরিমাণটা আলাদা হয়ে যাবে, সেটাকে আমরা বলি সেন্ট্রিফিউজ মেশিন, ঠিক আছে। তাহলে সেন্ট্রিফিউজটা আমরা ব্যবহৃত হবে না। ওকে। এখন চলে আসি আমরা পলভঙ্গি ব্যালেন্সের জন্য নয় কোণটি, ঠিক আছে। তুমি দেখবা পলভঙ্গি ব্যালেন্সের হাজার স্যারের বইয়ের মধ্যে দেওয়া আছে তিনটা জিনিস, মানে চারটা জিনিস আছে, ঠিক আছে। তার মধ্যে কি নাই বলতো?
রাইডার আছে, তারপর অ্যাগেট প্লেট আছে, ঠিক আছে, পয়েন্টার আছে, কিন্তু কোনটা নেই বলতো? টেয়ার নেই, ঠিক আছে, এটা নাই, খুব ভালো করে দেখবা। 27, ঠিক আছে, তাহলে এইটা নেই, এগুলো বইয়ের মধ্যে একদম খুব সুন্দর করে দেওয়া আছে, তো এটা দেখবো। এরপর চলে আসি আমরা নিচের কোনটি, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আচ্ছা, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এর উদাহরণগুলো দেখার জন্য আমরা কি করবো বলতো? ওই যৌগের মধ্যে কি থাকবে? কার্বন থাকবে, ঠিক আছে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে। শুধুমাত্র সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ HCl, যেটা কি বলতো? সি লেটারটা থাকে, ঠিক আছে। তো আমরা এখন দেখি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এই লেটারটা আমরা সি লেটারটা পেয়েছি, কিন্তু এখানেও সি পাচ্ছি, কিন্তু এটা কি বলতো? সেকেন্ডারি, আগে বলে দিচ্ছি, এটা ব্যতিক্রম, ঠিক আছে। তাহলে আমরা বিবিসি, এটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখন আমরা চলে আসি কোনটি বিষাক্ত রিএজেন্ট। এখন বিষাক্ত কোনটা, আমাদের পরিবেশের জন্য কোনটা বিষাক্ত, কোনটা ভালো, এগুলো একটু আমাদের দেখতে হবে। একটু হাজার স্যারের বইয়ের মধ্যে আমরা চলে যাই, এই চারটা খুবই ইম্পর্টেন্ট হাজার স্যার। এটা হচ্ছে যে হ্যাঁ, এই যেটা একটা কোনগুলো হচ্ছে পরিবেশের ক্ষতিকারক বিষাক্ত বিকারক, আর কোনগুলো হচ্ছে আমাদের বিকল্প হিসেবে কোনটা ইউজ করবা। এই পাশে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে যে আমাদের ক্ষতিকারক পদার্থ, এর পরিবর্তে আমরা এর অন্য কিছু আমরা ইউজ করবো। দেখো এখানে আমরা ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, এগুলো হচ্ছে বিষাক্ত পদার্থ আমাদের পরিবেশের জন্য। এই দুইটার পরিবর্তে আমরা কি ইউজ করবো বলতো? হেক্সেন ইউজ করবো, ঠিক আছে। এই দুইটার পরিবর্তে আমরা কি হেক্সেন ইউজ করবো, তাহলে হেক্সেন আমার পরিবেশের জন্য ভালো, ঠিক আছে। এরপর দেখো বেনজিন, জাইলিন, ঠিক আছে, বেনজিন, জাইলিন, এই দুইটাকে আমরা কি করবো বলতো? এর পরিবর্তে আমরা কি টলুইন ইউজ করবো, ঠিক আছে। বেনজিন, জাইলিনের জন্য টলুইন ইউজ করে থাকি, তাহলে পরিবেশের জন্য ভালো কোনটা? টলুইন। বেনজিন, জাইলিন খারাপ, ওকে। দেখো বিউটানল 2 এর 2 হচ্ছে যে আমাদের পরিবেশের জন্য খারাপ, ঠিক আছে, আর বিউটানল 1টা কি পরিবেশের জন্য ভালো, ঠিক আছে। বিউটানল 1টা হচ্ছে পরিবেশের জন্য ভালো। আচ্ছা, লেড ক্রোমেটের পরিবর্তে আমরা কোনটা ইউজ করবো বলতো? পটাশিয়াম কার্বনেট। তারপর হচ্ছে যে পটাশিয়াম ধাতুর জন্য আমরা ক্যালসিয়াম ধাতু ইউজ করে থাকি, ঠিক আছে। 1 থেকে 5 খুবই ইম্পর্টেন্ট, পারতে হবে। পরিবেশের জন্য এগুলো দূষক পদার্থ, আর এগুলো কি বলতো? আমাদের বিকল্প পদার্থ, ঠিক আছে। তাহলে হেক্সেন, টলুইন, বিউটানল 1 এগুলো হচ্ছে ভালো। এখন আমরা দেখে আসি বইয়ের মধ্যে কি বলা আছে, প্রশ্নের মধ্যে কি বলা আছে, ঠিক আছে। দেখো বলা আছে বিষাক্ত রিএজেন্ট কোনটা? এই যে বেনজিন, আমরা একটু আগে দেখছি। আমাদের পরিবেশের জন্য ভালো কি ছিল বলতো? টলুইনও ভালো ছিল, তারপর 1 বিউটানল ভালো ছিল, হেক্সেন ভালো ছিল, কিন্তু বেনজিন ভালো ছিল না। এখন ল্যাবরেটরিতে সর্বোত্তম পরিষ্কারক, ল্যাবরেটরিতে আমরা সর্বোত্তম পরিষ্কারক হিসেবে ব্যবহৃত করব কোনটা? এখানে দেখো কি দেওয়া আছে, ডিটারজেন্ট, সোডা, ক্রোমিক অ্যাসিড, সাবান। ল্যাবে আমরা ইউজ করে থাকি ক্রোমিক অ্যাসিড, মানে সর্বোত্তম পরিষ্কারক হিসেবে ক্রোমিক অ্যাসিড। এখন এই ক্রোমিক অ্যাসিডের কতগুলো আমরা এমসিকিউ একটু পড়ে ফেলি, চলো। তো ক্রোমিক অ্যাসিডটা তৈরি হবে কিভাবে? ক্রোমিক অ্যাসিডটা তৈরি হয় K2Cr2O7, তার সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, গাঢ় সালফিউরিক অ্যাসিড। ভালো করে দেখবা, K2Cr2O7 এটা কিন্তু গাঢ় না, গাঢ় না, গাঢ় কি বলতো? গাঢ় সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এই K2Cr2O7 এটা কি হিসেবে কাজ করে? আমাদের একটা জারক পদার্থ, ঠিক আছে, এটা একটা জারণ পদার্থ। তার মানে সে এই বিক্রিয়া কি করবে তো? জারণ করাবে, ঠিক আছে, সে কি করবে? এই বিক্রিয়াতে জারণ করাবে, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এটা শক্তিশালী বীজ জারক হিসেবে আমরা কাজ করতেছি। আচ্ছা, তো এটা কি হবে? ক্রোমিক অ্যাসিড। তো এই লাগাবো আমরা, সর্বোত্তম পরিষ্কার হচ্ছে ক্রোমিক অ্যাসিড, তৈরি হয় K2Cr2O7 এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড। চলো, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে দেখো, এটা খুব সুন্দর করে প্রশ্নটা এরকম হইতো, সর্বোত্তম পরিষ্কার হিসেবে কোনটা ইউজ করা হয়? ক্রোমিক অ্যাসিড মিশ্রণ, ঠিক আছে। ক্রোমিক অ্যাসিড মিশ্রণ, ক্রোমিক অ্যাসিড মিশ্রণ বলতে এটাকে আমরা বুঝি K2Cr2O7 এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডকে একত্রে আমরা বলি ক্রোমিক অ্যাসিড মিশ্রণ, ঠিক আছে। এটা হলো ভালো। আচ্ছা, এরপরে আমরা চলে আসি 32 নম্বর প্রশ্নে। কি বলা আছে? মনে করো চোখের মধ্যে এসিড পড়ে গেছে, চোখের মধ্যে এসিড পড়ে গেলে তুমি এটাকে নিউট্রাল করার জন্য তোমার কমন সেন্সে তুমি কি করবে বলতো? একটা খাট দিবা, সবল খাট দিবা, অবশ্যই তোমার ত্বককে তোমার সুরক্ষা রাখতে হবে। সবল না, আমরা কি বলবো? দুর্বল খাট দিব, ঠিক আছে। দুর্বল খাট কোনটা বলতো? আমাদের সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে। মনে রাখবা, যখন চোখে বা ত্বকের মধ্যে এসিড পড়ে, ঠিক আছে, বা এসিড পড়বে, তখন তোমার প্রধান কাজ কি? তো তুমি যদি ল্যাবে থাকো তাহলে তো ভালোই, তুমি একটা দুর্বল ক্ষার পাচ্ছ, সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে। কত পার্সেন্ট নিব তো? 5%। এটা হাজারি নাস্তার মধ্যে বলা আছে 5% সোডিয়াম বাইকার্বনেট আমরা এখানে অ্যাড করব। এখন তুমি বাসায় আছো, তোমার হাতে কি আশেপাশে কোনো কি বলতো বাইকার্বনেট আছে? সোডিয়াম বাইকার্বনেট নাই। তখন তুমি এটাকে পানির মধ্যে ধরো, যত পারো পানিটা ধুয়ে ফেলবে, ঠিক আছে, পানির মাধ্যমে এটা ধুয়ে ফেলবে।
তাহলে অ্যাসিড পড়লে আমরা কি করবো বলতো 5% সোডিয়াম বাইকার্বনেট ইউজ করবো, ঠিক আছে। আবার যদি ত্বকের মধ্যে ক্ষার পড়ে, ত্বকের মধ্যে যদি ক্ষার পড়ে, তখন আমরা কি করব 5% কি বলতো ইথানোয়িক অ্যাসিড অ্যাড করবো, ঠিক আছে। ত্বকের মধ্যে 5% ইথানোয়িক অ্যাসিড ইউজ করবো। আর চোখে, ঠিক আছে, চোখে যদি ক্ষার পড়ে, তখন আমরা বোরিক অ্যাসিড ইউজ করবো। বোরিক অ্যাসিড সংকেত গুলো লিখে দিচ্ছি, H3BO3, আর এটাকে লেখা যায় BOH3, ঠিক আছে, এটা একটা বোরিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, এখন একটু দেখো তো, ত্বকে যখন কি পরে ক্ষার পড়তেছে, তখন আমরা কি ইউজ করতেছি 5% ইথানোয়িক অ্যাসিড ইউজ করতেছি। এখন মনে আছে কি আমরা ভিনেগার বলতে আমরা কি বুঝি? ভিনেগারের মধ্যে ভিনেগারের মধ্যে কি থাকে বলতো 6 থেকে 10% কি থাকে ইথানোয়িক অ্যাসিড, না বা অ্যাসিটিক অ্যাসিড থাকে। 6 থেকে 10% কি অ্যাসিটিক অ্যাসিড থাকে। এটা দেখো 5% খুব কাছাকাছি না, ঠিক আছে। এখন যদি ত্বকের মধ্যে তোমার ক্ষার পড়ে যায়, তুমি কি করবে এর মধ্যে ভিনেগার ঢেলে দিবা, ঠিক আছে। ভিনেগার ডালবা, ভিনেগারের মাধ্যমে আমরা কি করতে পারি বলতে এটাকে মানে ক্ষয় থেকে রক্ষা করতে পারি, ঠিক আছে। তাহলে দুইটা জিনিস মনে রাখবা, ত্বকে যদি ক্ষার পড়ে আমরা 5% ইথানোয়িক অ্যাসিড অথবা ভিনেগার এড করবো, ঠিক আছে। আর চোখে ক্ষার পড়লে বোরিক অ্যাসিড ইউজ করবো, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নের মধ্যে আমরা চলে যাই। কোন ল্যাবরেটরি বিকারক ক্ষয়কারক? আচ্ছা, মনে রাখবা ক্ষয়কারক হচ্ছে যে সবল অ্যাসিড সবল ক্ষার। বলছি সবল অ্যাসিড সবল ক্ষার হচ্ছে যে ক্ষয়কারক হিসেবে কাজ করে। সবল ক্ষার, তাহলে আমরা খুঁজে বের করবো সবল অ্যাসিড সবল ক্ষার কোনটা আছে। আমরা জানি কি বলতো সালফিউরিক অ্যাসিড একটা কি বলতো সবল অ্যাসিড, এটা একটা লবণ, এটা একটা কি বলতো দুর্বল ক্ষার, ঠিক আছে। এটা একটা দুর্বল অম্ল বলা যায়, ঠিক আছে। এটা একটা লবণ, ঠিক আছে, এটা একটা লবণ, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছি এটা সালফিউরিক অ্যাসিড হবে। নিম্নের কোনটি অদাহ্য পদার্থ? আচ্ছা, অদাহ্য পদার্থ, দেখো এখানে কি কি অপশন আছে। বেনজিনকে তুমি যখন পোড়াবা এটা টুট করে একটা কি বিস্ফোরণ তৈরি করে, ইথারও করে, হাইড্রোজেন গ্যাসও করে থাকে। কোনটা করবে না বলো? নাইট্রোজেন করবে না। তার একটা উৎকৃষ্ট উদাহরণ তোমাকে আমি বলি। দেখো বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণ কোন গ্যাসটা থাকে বলতো? নাইট্রোজেন থাকে 78%, তাই না? এরপরে থাকে কি বলতো অক্সিজেন থাকে কি বলতো 20% আমরা বলি। এখন অক্সিজেন এবং নাইট্রোজেন যদি দাহ্য পদার্থ হইতো, তাহলে কি তোমার পরিবেশে তুমি থাকতে পারতা? একটু খালি তুমি হচ্ছে কি করছো আগুন ধরাইছো, এটা কি হবে পুরা তোমার বায়ুমণ্ডল কি হবে বিস্ফোরিত হয়ে যেত না, ঠিক আছে। তার মানে কি নাইট্রোজেন এবং অক্সিজেন কি বলতো অদাহ্য পদার্থ। নাইট্রোজেন অক্সিজেন কি বলতো অদাহ্য পদার্থ। কিন্তু যদি বলা হয় আমাকে কোন একটা জিনিসকে পোড়াতে সহায়তা করে কোনটা বলতো অক্সিজেন, তাহলে অক্সিজেন কি করে অন্যকে পোড়ায় কিন্তু নিজে পুড়ে না, ঠিক আছে। অন্যকে পোড়াইতে সে সহায়তা করতেছে, ঠিক আছে। আর নিজে কি বলতো অদাহ্য পদার্থ। তাহলে অক্সিজেন নাইট্রোজেন অদাহ্য পদার্থ। এখন আমরা চলে আসি পলভঙ্গি ব্যালেন্সের সাহায্যে সর্বনিম্ন সর্বনিম্ন বের করতে বলছে কত পরিমাণ ভর নির্ভুলভাবে মাপা যায়। তো পলভঙ্গি ব্যালেন্সের মধ্যে দুইটা পাল্লা আছে, একটা হচ্ছে 2 ডিজিট আর একটা হচ্ছে 4 ডিজিট, ঠিক আছে। 2 ডিজিট আর একটা হচ্ছে 4 ডিজিট। 2 ডিজিটের মধ্যে সর্বনিম্ন আমরা মাপতে পারি কত বলতো 0.01, ঠিক আছে। আর 4 ডিজিটে 0.0001, এই 4টা ডিজিট আছে। এটা আমরা বের করি কোনটা? 0.0001 গ্রাম, ঠিক আছে। 0.001 গ্রাম পর্যন্ত আমরা কি করি নির্ভুল ভাবে মাপতে পারি, ঠিক আছে। আচ্ছা, চলো এরপর আমরা চলে আসি 37। কাচের যন্ত্রপাতি ইথানল দিয়ে ধৌত করার কারণ কি? ইথানল কি একটা অ্যালকোহল, এটা আমরা কেন ইউজ করে থাকি বলতো দাগ মুছে দেওয়ার জন্য, ঠিক আছে। মনে করো কাচের মধ্যে আমরা অনেক সময় এই যে আমাদের গ্লাস চোখের চশমা বা হচ্ছে যে স্ক্রিন, ঠিক আছে, স্ক্রিন পরিষ্কার করার জন্য আমরা কি করে থাকি বলতো অ্যালকোহলের একটা দ্রবণ দিয়ে আমরা কি করে দেবো স্ক্রিনটাকে পরিষ্কার করে থাকি, ঠিক আছে। কেন করি? যদি দাগ টাগ থাকে এগুলো কি উঠে যাবে। তুমি কি করবে বলতো তোমার যদি মনে করো কিছু নাই, তুমি কি করো চোখের মানে চশমাটাকে পরিষ্কার করার জন্য তুমি যদি স্যানিটাইজার দিয়ে দাও, স্যানিটাইজারের মধ্যে কি থাকে অ্যালকোহল থাকে, তখন দেখো অনেকগুলো স্ক্র্যাচ তোমার কি হবে বলতো এখানে উঠে যাবে, ঠিক আছে। তা দাগ মুছে যাওয়ার জন্য আমরা কি করে থাকি ইথানল দিয়ে থাকি। চলো চলে আসি 40 নম্বর প্রশ্ন। আচ্ছা, পলভঙ্গি ব্যালেন্সের বিমের, ঠিক আছে, একটা বিম থাকে মাঝখানে, ঠিক আছে, ঠিক আছে। এইটার এই পাশে কতগুলো দাগান্বিত থাকে, এই পাশে কতগুলো দাগান্বিত থাকে। ডানে থেকে 100টা, বামে থাকে 100টা বলে দেওয়া আছে। ডানে বামে মূল্য কত আছে বলতো 100 করে আছে। এখন রাইডারের ওজন কত বলা আছে বলতো 5 মিলিগ্রাম বলা আছে, ঠিক আছে। এখন তোমাকে বের করতে হবে রাইডার ধ্রুবকের মান কত। তো হাজারিনাক স্যারের বইয়ের মধ্যে বলা আছে কোন একটা জিনিস যদি রাইডারের ভর দেওয়া আছে সেখান থেকে তুমি রাইডার ধ্রুবক বের করতে চাচ্ছ, এটার ফর্মুলা হচ্ছে এরকম রাইডার
ধ্রুবক, ঠিক আছে। ওইখানে তোমার কোনো দাগের কথা বলা থাকবে না, কত দাগ দেওয়া আছে। এই রাইডার ধ্রুবক বের করার জন্য আমরা কি করবো, ওই যে রাইডারের যে ভরটা আছে এই ভরটা আমরা কি করবো 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, আর নিচে কি করবো 100 দিয়ে গুণ করবো, 100 দিয়ে ভাগ করবো আর কি। এখন দেখো এটা কি ফর্মে দেওয়া আছে, মিলিগ্রাম, তাহলে অ্যান্সারটা কি হবে বলতো, মিলিগ্রামে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি আছে 5, 5 ইন্টু 2/100 মিলিগ্রাম, বা কত হতো 10/100, 0.1 মিলিগ্রাম হইতো। এটাকে যখন তুমি গ্রামে নিয়ে যেতে তখন এটা হবে 0.00001 গ্রাম হয়ে যাবে। 1 2 3, সরি, ঠিক আছে, এরকম হইতো আনসারটা, তাই না? আচ্ছা, এখন যখন তোমার এটা দাগের কথা বলে দেওয়া থাকবে তখন আমরা এই ফর্মুলাতে আমরা আগাবো না, ঠিক আছে। এখন কেন কিভাবে আগাইছে না এটার কোনো ব্যাখ্যা নাই, মানে আমি বলতে পারতেছি না। আমি যেভাবে মিলাইছি এটা, যখন তোমার হচ্ছে যে দাগান্বিত থাকবে, ঠিক আছে, তখন তুমি করবা এটা কি আছে বলতো মিলিগ্রাম, উপরে তুমি রাইডার ধ্রুবক বের করার জন্য উপরে যেটা আছে সেটা রাখবা, এটাকে তুমি প্রথমে কিসে নিবা বলতো, গ্রামে নিতে হবে। আমরা কিন্তু গ্রামে নিচ্ছি, দেখছো, গ্রামে কিন্তু প্রথমে নিচ্ছি। তো এটাকে গ্রামে নেওয়ার জন্য আমরা প্রথমে ভাগ করতে হবে বলতো 1000 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, 1000 দিয়ে ভাগ করবো। আর এখানে দাগান্বিত অংশ কয়টা আছে বলতো, 100টা আছে, এইটা দ্বারা আমরা কি আবার কি নিচে ভাগ করে দিব, ঠিক আছে। কারণ এই ফর্মুলাটা হাজারিনাক স্যারের বইয়ের মধ্যে নাই, কিন্তু এখানে একটা ম্যাথ আছে, আমি এভাবে মিলিয়ে দেখছি যে মিলছে, ঠিক আছে। এটা কিন্তু আমি বলতে পারতেছি না এক্সাক্ট কি, ঠিক আছে। আসলে তোমার যতগুলো ম্যাথ আছে সবগুলো এইভাবে রাইটার বুকে আমরা বের করে থাকি, তোমাকে আসলটা দেখাই দিচ্ছি। তো এখানে তো অপশনই নেই, ঠিক আছে। তখন তুমি কি করবে বলতো, দাগান্বিত যখন থাকবে 5 ইন্টু 10⁻⁵, তাহলে অ্যান্সার কত হবে বলতো 0.4 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হবে বলতো 0.405 অ্যান্সার হবে, ঠিক আছে। সহজ কথায় বলে দিই, তোমার কি আছে বলতো, একটা রাইডারের ভর দেওয়া আছে, রাইডারের ভর থেকে রাইডার ধ্রুবক বের করার জন্য আমরা কি করবো, ভর ইন্টু 2/100 মিলিগ্রামে আসবে। মিলিগ্রাম থেকে আমরা কিসে কনভার্ট করছি, এটা গ্রামে কনভার্ট করছি, তাহলে তোমার রাইডার ধ্রুবক বের হয়ে গেছে। এখন এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে কতটুকু পর্যন্ত, ঠিক আছে, 5 রাইডারের ভর যদি 5 মিলিগ্রাম হয় তুমি সর্বনিম্ন কতটুকু মাপতে পারবা, সর্বনিম্ন তুমি এতটুকু পর্যন্ত মাপতে পারবা, যেটাই রাইডার ধ্রুবক বের হবে, ঠিক আছে। আর যদি তোমার দাগের কথা বলা আছে, ঠিক আছে, বিমের ডান পাশে বাম পাশে কতটুকু দাগ দেওয়া আছে, দাগ দেওয়া থাকলে তুমি করবা এই 5 দিয়ে তুমি 100 ভাগ করবা, ঠিক আছে। তাহলে এটা কিসে বের হবে, মিলিগ্রামে বের হবে। মিলিগ্রাম থেকে তুমি এটা গ্রামে নিয়ে যাবা, তখন এটা কি হবে, অ্যান্সার হবে গ্রামে, ঠিক আছে। তো এইভাবে বুঝতে পারছি। আচ্ছা, এখন চলে আসি আমরা ল্যাবরেটরিতে কাচের সামগ্রী পরিষ্কারের ক্ষেত্রে আমরা কি করে থাকি বলতো, ক্রোমিক অ্যাসিড মিশ্রণ, ক্রোমিক অ্যাসিড মিশ্রণ খুঁজে বের করে দেখো, K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, এখন চলে আসি আমরা সেমি মাইক্রো অ্যানালাইসিসের নমুনায় কি পরিমাণ নেওয়া হয়, ঠিক আছে, কি পরিমাণ নেওয়া হয় সেমি মাইক্রোতে। মনে আছে সেমি মাইক্রোর ক্ষেত্রে আমরা 20 থেকে, ঠিক আছে, 20 মিলিগ্রাম থেকে 500 মিলিগ্রাম চিন্তা করছিলাম, 20 মিলিগ্রাম থেকে 500 মিলিগ্রাম আমরা চিন্তা করছিলাম, কত নম্বর, 42 নম্বর, ঠিক আছে। ভুল ভুল উল্টা লিখছি, ঠিক আছে, 50 থেকে 2, ঠিক আছে, 50 থেকে লিখছি। এটা ছিল 50 থেকে 200, ঠিক আছে, 50 থেকে 200 মিলিগ্রাম, ঠিক আছে, 50 থেকে 200 মিলিগ্রাম আমাদের কি ছিল বলতো, সেমি মাইক্রো অ্যানালাইসিস ছিল। এখন দেখবো আমরা এখানে কোনটা আছে, দেখো এইগুলো সবগুলো কি আছে, গ্রামে দেওয়া আছে। তো এটাকে যদি আমরা গ্রামে কনভার্ট করতে চাই তো এটা কত হবে বলতো 0.0, মানে তুমি কি 1000 দিয়ে ভাগ করতেছো, তাই না, 1000 দিয়ে ভাগ করলে এটার অ্যান্সার কত হবে 1 2 3, 0.05 থেকে আবার এটাকে 1000 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে 2 3, 0.2 মিলিগ্রাম। এই দুটার মাঝখানে যেটা থাকবে সেটাই হবে অ্যান্সার। দেখো আমরা পেয়ে গেছি অ্যান্সার, ঠিক আছে, অ্যান্সার আমরা পেয়ে গেছি, ঠিক আছে, সেম মেথড পদ্ধতি। চলে আসি আমরা 43 নম্বর। 43 নম্বরে কি দেওয়া আছে, এখানে ভি এর মান দেওয়া আছে মোলার, মানে এস ইজ ইকুয়াল টু 1 দেওয়া আছে, ঠিক আছে। কত পরিমাণ ডব্লিউ ইজ ইকুয়াল টু হোয়াট বের করতে হবে, তাহলে আমরা এখানে একটু করে ফেলি, ডব্লিউ ইজ ইকুয়াল টু আমরা লিখবো এস এম ভি ডিভাইডেড বাই 1000, ঠিক আছে। তাহলে এস এর মান কত দেওয়া আছে 1 ইনটু এম এর মান দেওয়া আছে 250 ইনটু এস এম ভি, এম এর মান কত 106, নিচে হবে 1000, তো এটা হবে 4 4 দিয়ে 2,
দুইটা হচ্ছে 53, 53 এটা গেলে 26.5। তো 26.5 গ্রাম অ্যান্সার হবে 26.5 গ্রাম। ওকে, এখন আমরা 45 নম্বর প্রশ্নের মধ্যে চলে আসি। ল্যাবরেটরিতে নিজের কোন কাজটি বেশি বিপজ্জনক? ঠিক আছে, তুমি অপশন গুলো পড়ো, তাইলেই পেয়ে যাবে। দেখছো, তুমি একটা ল্যাবে বিক্রিয়া করতেছো, এখন এখান থেকে যে গ্যাসটা বের হবে তুমি এটাকে খাবা, কখনো গন্ধ নিবা, ঠিক আছে, কখনো মানে স্বাদ বা গন্ধ নিবা না, এটা হচ্ছে বিপজ্জনক। এই গ্যাসটা যদি সালফার ডাইঅক্সাইড গ্যাস হয় বা কার্বন মনোক্সাইড গ্যাস হয়, এই যে তুমি খাচ্ছ বা নিচ্ছ, এটা কি করবে বলতো আমাদের, তুমি এখানে ঠিক আছে, তো আমাদের কি হলো, গন্ধ বা স্বাদ নেওয়া বিপজ্জনক। আর তুমি চাইলে এগুলো বিপজ্জনক নয়, খাবার খাবা না, ঠিক আছে, ল্যাবরেটরিতে খাবার গ্রহণ বিপজ্জনক না, লেবেল ছাড়া বোতলের বিকারক ব্যবহার বিপজ্জনক না, তেমন বিপজ্জনক না। বেশি বিপজ্জনক হচ্ছে এটা মনে। এরপর আমরা 47 দিই, দেখো 47 বলা আছে 5 মোলার, তার মানে এখানে এস এর মান দেওয়া আছে। নাইট্রিক অ্যাসিড নমুনা থেকে, এটা হচ্ছে S1 100 ml, এটা হচ্ছে যে V2, আর এটা কি মনে করা হচ্ছে যে S2 দেওয়া আছে। প্রস্তুত করতে কত গ্রাম কত মিলিলিটার পানি যোগ করতে হবে, এটা বের করার জন্য আমরা বের করব S1V1 S2V2, S1V1 S2V2। এখান থেকে আমরা কি বের করবো বলতো, আমরা বের করবো V1 V1 V into S। দেখো এখানে 100 into 0.1 divided by 0.5 30 5 20, তাহলে কত পাচ্ছি আমরা, 20 মিলিলিটার। 20 মিলিলিটার V1 পাচ্ছি। এখন আগের যে দ্রবণ ছিল এখানে কত ml ছিল বলতো, এখানে ছিল হচ্ছে যে 100 ml, ঠিক আছে, তাহলে 100 ml থেকে 20 ml মাইনাস করে দেবো, তাহলে তো পানির পরিমাণটা বের হবে। তাহলে 100 - 20 = 80, হবে কত, 100 - 20 = 80, 80 ml পানি। এটা হচ্ছে যে ইয়ের মোল, আমাদের হচ্ছে যে পরিমাণগত রসায়ন পড়ছি না, ওইখান থেকে আসছে। রসায়ন ল্যাবে 48 নম্বর দিবে। রসায়ন ল্যাবে ব্যবহৃত বুলেটের আয়তন পরিমাপের সূক্ষ্মতা কত? আগেই দেখা দিয়েছি 0.1 ml অথবা 0.1 সেন্টিমিটার কিউব। এবার আমরা দেখব কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বের করতে হলে দেখবো যেটার মধ্যে কি কার্বন মানে সি লেটারটা নাই। দেখো এখানে সবগুলোর মধ্যে সি লেটার আছে, সি লেটার আছে, তাহলে এটা কি প্রাইমারি স্ট্যান্ডার্ড, কেএমএন অফার হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমরা এবার করব 52। দেখো আমার মধ্যে বলা আছে অ্যাসিডের পরিবর্তে যদি ক্ষার দ্রবণ হাতে পড়ে তবে ল্যাব শিক্ষক কোনটি ব্যবহার করতেন? তুমি ত্বকের মধ্যে কি করছে বলতো, হাতে মানে ত্বকে ক্ষার পড়ছে, ত্বকে ক্ষার পড়ার জন্য তুমি এখানে 5% আমরা 5%, হ্যাঁ অ্যাসিটিক অ্যাসিড 5% অ্যাসিটিক অ্যাসিড অথবা ভিনেগার ইউজ করবে। এখানে আমরা তাহলে ভিনেগার দেখাই দিচ্ছি একটু আগেই। ওকে, এখন আমরা দেখি কোন যন্ত্রটি ব্যবহার করে অধিকতর সূক্ষ্মভাবে স্বল্প আয়তন পরিমাপ করা যায়। আমি তোমাকে আগেই বলে দিচ্ছি, আয়তন পরিমাপ যখন সূক্ষ্ম পদ্ধতিতে হবে তখন আমরা বুলেটটা ইউজ করে থাকি, কারণ বুলেটের মধ্যে 0.1 ml পর্যন্ত আমরা মাপতে পারি। বাকি যতগুলো ছিল সেগুলো হচ্ছে 0.1 পর্যন্ত আমরা মাপতে পারি না। এখন আমরা দেখবো 56। চলো, ক্রমিক অ্যাসিড দ্বারা কাঁচপাত্র পরিষ্কার করার সময় কোন ধরনের বিক্রিয়া ঘটে? আমি আগেই বলছিলাম ক্রমিক অ্যাসিড মিশ্রণ একটা কি বলতো, জারক, শক্তিশালী জারক। শক্তিশালী জারকের মধ্যে কোন বিক্রিয়া হবে, জারণ বিক্রিয়া করবে। শক্তিশালী জারকগুলা জারণ বিক্রিয়া করায়, ঠিক আছে, তো এটা হবে জারণ বিক্রিয়া। 56 এর आंसर জারণ। এখন চলে আসি আমরা 57 নম্বর প্রশ্ন। ল্যাবরেটরি বিক্রিয়াতে বিষক্রিয়া যুক্ত বেনজিনের পরিবর্তে আমরা কোনটা ইউজ করছিলাম? বেনজিনের পরিবর্তে আমরা ইউজ করছিলাম টলুইন। টলুইন, ঠিক আছে, টলুইন। বেনজিন বা জাইলিনের পরিবর্তে আমরা টলুইন ইউজ করছিলাম। ওই চারটা খুবই ইম্পর্টেন্ট। 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণের ঘনমাত্রা কত মোলার? ঠিক আছে, এখন আমরা মোলার বের করবো, তাহলে S = 10x/m, ফর্মুলা আমরা জানি। তাহলে 10 × x এর মান পার্সেন্টেজ 5 দেওয়া আছে, ডিভাইডেড বাই m, সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে,
তাহলে এটা আমি দেখি 50/106, এটা প্রায় হচ্ছে যে 0.5 এর মতো হয়ে থাকে। অ্যান্সার কত হবে বলতো? 0.595। ঠিক আছে, 0.595, 0.5 এর কাছাকাছি হচ্ছে, এরকমই হবে। ওকে, চলে আসি পরবর্তীতে 59। বুলেট ও পিপেট তৈরিতে কোন কাজ ব্যবহার করা হয়? রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে, ল্যাবের ক্ষেত্রে আমরা যেগুলা মানে হচ্ছে যে তাপ দেওয়া যাবে, বা হচ্ছে যে ল্যাবের মোটামুটি যে আমরা কাঁচগুলো ইউজ করে থাকি সেগুলো হচ্ছে শক্ত কাঁচ ইউজ করে থাকি। শক্ত কাঁচ কোনটা বলতো? পাইরেক্স কাঁচ। পাইরেক্স কাঁচের মধ্যে জিঙ্ক থাকে, ঠিক আছে। আচ্ছা, আর বেরিয়াম থাকে, জিন আর বেরিলিয়াম থাকে। ওকে, তাহলে আমরা বলবো বুলেট পিপেট তৈরি করার জন্য পাইরেক্স কাঁচ, এটা একটু মোটা হয়, ঠিক আছে, এই কাজটা, শক্ত কাঁচটা আমরা ইউজ করে থাকি। নিচের কোনটি 4 ডিজিট? খুবই সহজ, তুমি দেখবা কোনটার মধ্যে দশমিকের উপরে তার 4 ডিজিট আছে। এখন দেখো তো এটার মধ্যে কি 1 2 3 4 4 ডিজিট আছে, তাহলে এটা 4 ডিজিটের হবে। এখন আমরা কোনটিতে তাপ দেওয়ার জন্য তার জালির প্রয়োজন হবে না? আমরা ল্যাবের মধ্যে ডিরেক্টলি পোর্সেলিন বাটির মধ্যে কোন কি রাখি? তার জালি রাখি না, এটা ডিরেক্টলি আমরা হিট করে থাকি। আমরা করবো পোর্সেলিন বাটির মধ্যে আমরা কোনো তার জালি ব্যবহার করি না। দেখো 10.5 ml পটাশিয়াম পারম্যাঙ্গানেট KmnO4 দ্রবণ সঠিকভাবে মাপতে হলে কোনটির ব্যবহার উৎকৃষ্ট হবে? সেটা দেখো, আমরা এখানে কি চিন্তা করতেছি? ml মানে কি আয়তন মাপবো। আয়তন মাপার জন্য আমরা দেখো 10 ml পর্যন্ত এটা আয়তনিক ফ্লাক্স বা অন্য কোনো কিছু দ্বারা আমরা মাপতে পারি। কিন্তু দশমিকের পরে এই যে 0.5 আছে, এটা মাপার জন্য আমরা কি নিব বলতো? বুলেট নিতে হবে, কারণ বুলেটই একমাত্র কি বলতো 0.1 ml আমরা মাপতে পারি। সূক্ষ্মভাবে বা সঠিকভাবে মাপার জন্য আমরা কোনটা ইউজ করবো বলতো? বুলেট ইউজ করবো। কিন্তু এখানে কি আছে? 10.5, দশমিক পরে 5 আছে, তাহলে এটাকে মাপার জন্য আমরা অবশ্যই বুলেট ইউজ করতে পারি। শরীরের কোন স্থানে অ্যাসিড পড়লে, ঠিক আছে, কোনটি আমরা ইউজ করব? শরীরের কোন স্থানে অ্যাসিড পড়লে আমরা এই যে সবচেয়ে দুর্বল যে ক্ষার আছে 5% সোডিয়াম বাইকার্বনেট আমরা ইউজ করব। এখন কনিক্যাল ফ্লাক্সের দ্রবণটি নেওয়ার জন্য কাজ উপকরণ ব্যবহার সঠিক। তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় কি করতো? স্থানান্তর করতো। স্থানান্তরের জন্য পিপেট লাগবে, ঠিক আছে। টাইট্রেশনের জন্য একটা শিক্ষার্থী কি করছে? বুলেটে এই H2SO4 দ্রবণ কনিক্যাল ফ্লাক্সে কি নিছে বলতো? সোডিয়াম কার্বনেট দ্রবণ নিল। তো এক জায়গা থেকে আরেক ট্রান্সফারের জন্য আমরা কি করবো বলতো? আমরা পিপেট ইউজ করবো। ওকে, তো এর মাধ্যমে বাকি যতগুলো আছে দেখো, অনুধাবনমূলক এবং আমাদের বোর্ড প্রশ্ন। তো বোর্ড প্রশ্ন আমরা এখান থেকে পড়বো না, কোথা থেকে পড়বো বলতো? হাজারি নাক্তার থেকে পড়বো। আমাদের মোটামুটি এখান থেকে পড়া শেষ। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া থাকবে। উইশ ইউ অল দ্য বেস্ট।